ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও এস আলম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সাদাত কলেজ। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আরেকটি চ্যাপ্টার, সেটি হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এই চ্যাপ্টারের উপরে আমরা ম্যাথ দেখার চেষ্টা করব। খুবই ছোট ম্যাথ। এই ম্যাথটি আসলে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য ছোট ম্যাথটি আমি নিয়েছি তোমাদেরকে আজকে শেখাবো বলে। তো নিচে তোমরা দেখো যে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রবলেম B17। এটা কমার্স পাবলিকেশন এর বই। এটা ম্যানেজমেন্ট এর 2020 সালে এসে অনার্সে এটি এসেছিল। তো দেখো এখানে বলেছে প্রবলেম B17, ফাইন্ড আউট দ্য মিসিং ফিগার ফ্রম দি ফলোইং। অর্থাৎ নিচে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিল থেকে কি করতে হবে, মিসিং ফিগার, কোনটার মিসিং অ্যামাউন্ট আছে সেটা আমাকে বের করতে হবে, সেটা আমাকে লিখতে হবে। ওকে, এতে দেখো যে এই যে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, অর্থাৎ সেলস, আমার ইনফরমেশনটা ছিল যে সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস আর নেট ইনকাম। তো আমার মিসিং অ্যামাউন্ট গুলো আমাকে বের করতে হবে। তো এতে দেখো প্রথমেই আমার নেই কোনটা, সেটা হচ্ছে সেলস নেই। সেলস নেই, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রস প্রফিট আছে, অপারেটিং এক্সপেন্স আছে, নেট ইনকাম নেই, বের করতে হবে। এরপরে বিতে হচ্ছে আমার সেলস দেওয়া আছে, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড নেই। কস্ট অফ গুডস সোল্ড কোশ্চেন মার্ক, আমাকে বের করতে হবে। গ্রস প্রফিট দেওয়া আছে, আবার অপারেটিং এক্সপেন্স দেওয়া নেই, এটা খালি আছে, তার মানে এটা আমাকে বের করতে হবে। এরপরে আবার নেট ইনকাম দেওয়া আছে, অর্থাৎ এতে দুইটা নেই, সেলস এবং নেট ইনকাম। আবার বিতে কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং এক্সপেন্স নেই, এই দুইটা আমাকে বের করতে হবে। তো এইটা শেখার আগে আমরা যে এটার সহজ যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উল্লম্বভাবে আমরা যে স্টেটমেন্টটা তৈরি করি সেটা আমরা একটু দেখি, তাহলে তোমাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, সেই ইনকাম স্টেটমেন্ট শুরুতে আমরা কি লিখি, সেলস লিখি। অর্থাৎ একটা প্রতিষ্ঠান পণ্যদ্রব্য বিক্রি করে কি পরিমাণ তারা আয় করেছে। তো সেলস হচ্ছে, দেখো এখানে আমি নিয়েছি ৭৫,০০০ টাকা, এটা প্রথম রিকোয়ারমেন্টের অ্যামাউন্ট, ৭৫,০০০ টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড আমরা বাদ দিই, বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিই, সেটা হচ্ছে ৪৭,০০০ টাকা। অর্থাৎ এই যে আমি ৭৫,০০০ টাকা আমি বিক্রি করলাম, আমি আয় করলাম, এই আয়টা করতে গিয়ে আমার কি পরিমাণ ব্যয় হয়েছে, সেটা হচ্ছে ৪৭,০০০। তাহলে আমার সেলস হচ্ছে ৭৫,০০০ আর কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৪৭,০০০ টাকা। এই সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাই গ্রস প্রফিট, সেটি হচ্ছে ২৮,০০০। ৭৫,০০০ থেকে তোমরা যদি ৪৭,০০০ বাদ দাও তাহলে পাবে ২৮,০০০। অর্থাৎ সেলস হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্ট, সেলস থেকে আমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট পাই। একইভাবে তুমি যদি গ্রস প্রফিট, এই সেলস থেকে গ্রস প্রফিট বাদ দাও, তাহলে তুমি কিন্তু এই কস্ট অফ গুডস সোল্ড পাবে। অর্থাৎ সেলস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ৪৭,০০০ এবং এই ২৮,০০০ সমষ্টি, ৪৭,০০০ এবং ২৮,০০০ মিলে হচ্ছে আমার সেলস। অর্থাৎ তুমি যখন সেলস বের করতে চাইবে, তখন তোমার এই দুইটা যোগ করে সেলস বের করতে হবে। ওকে, এরপরে গ্রস প্রফিট ২৮,০০০ থেকে আমরা কি করেছি, অপারেটিং এক্সপেন্স ১৭,২০০ বাদ দিয়েছি। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা কি পাই, নেট ইনকাম। সো একইভাবে এই যে অপারেটিং এক্সপেন্স আমি বাদ দিলাম, বাদ দিয়ে নেট ইনকাম পাইলাম। আবার কখনো কখনো অপারেটিং এক্সপেন্স থাকবে না, তখন কি করব, তখন এই গ্রস প্রফিট ২৮,০০০ থেকে এই ১০,৮০০ বাদ দিলে আমি অপারেটিং এক্সপেন্স পাবো। অর্থাৎ গ্রস প্রফিট হচ্ছে, এই গ্রস প্রফিট হচ্ছে অপারেটিং এক্সপেন্স এবং নেট ইনকাম, এই দুইটার সমষ্টি। অর্থাৎ ১৭,২০০ এবং ১০,৮০০ মিলে হচ্ছে আমার ২৮,০০০ টাকা হয়। সো যখন গ্রস প্রফিট থাকবে না, তখন তুমি এভাবেও বের করতে পারো, যদি অপারেটিং এক্সপেন্স এবং নেট ইনকাম দেওয়া থাকে তাহলে এই দুইটা যোগ করে এটা বের করতে পারো। সো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কনসেপ্ট। এখন আমরা প্রশ্নে যাই, যে প্রশ্নে আমরা কিভাবে বের করব। সো দেখো যে আমার প্রথমেই বলেছে যে সেলস নেই, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট দেওয়া আছে। তো তোমাদের আমি যেটা দেখালাম, যে আমার যদি সেলস দেওয়া না থাকে, তো সেলস হচ্ছে আমার কি, এই যে কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট,
এই দুইটার কি মিলে হচ্ছে আমার সেলস হয়। তো একইভাবে দেখো এই যে এখানে দেখো লিখেছে যে সেলস সমান আমরা দেখলাম যে কস্ট অফ গুডস এবং গ্রস প্রফিট দুইটা যোগ করলে সেলস হয়। এখানে ঠিক একই কথা লিখেছে, দেখো সেলস সমান কস্ট অফ গুডস এবং গ্রস প্রফিট যোগ গ্রস প্রফিট। তাহলে আমার কস্ট অফ গুডস 47,000 আর গ্রস প্রফিট 28,000, দুইটা মিলে হচ্ছে 75,000 টাকা। এটাই কিন্তু আমি ওখানে দেখিয়েছিলাম। এরপরে তোমার নাই কি, এরপরে তোমার নাই হচ্ছে নেট ইনকাম। তো নেট ইনকাম তো আমরা দেখেছি যে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নেট ইনকাম পাওয়া যায়। তোমাদের যদি আবার দেখে এই যে গ্রস প্রফিট 28,000, এটা থেকে আমি যদি অপারেটিং এক্সপেন্স বাদ দিই তাহলে নেট ইনকাম পাই। তো সেটাই করা হয়েছে। দেখো এই যে আমার গ্রস প্রফিট ছিল হচ্ছে 28,000, এই 28,000 থেকে অপারেটিং এক্সপেন্স 17,200 বাদ দেওয়া হয়েছে, তাহলে 10,800 টাকা আমি নেট ইনকাম পেয়েছি। সো সিম্পল হয়ে গেল। এরপরে আসো বিতে আমার যেটা বলেছে যে কস্ট অফ গুডস সোল্ড নেই আর অপারেটিং এক্সপেন্স নেই। তাহলে আমরা দেখি ওখানে যাই যে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আমি বের করব। দেখো যে কস্ট অফ গুডস সোল্ড এইটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এই 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 অ্যামাউন্টটা আমাকে বের করতে হবে, আর এই 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 অ্যামাউন্টটা আমাকে বের করতে হবে। সো আমরা যেটা শিখেছি, যদি আমার কস্ট অফ গুডস সোল্ড না থাকে তো সেলস তো আছে আর আবার গ্রস প্রফিটও আছে। তো আমরা জানি কি কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট মিলে হচ্ছে আমার কি সেলস। অর্থাৎ এই দুইটার এই গ্রস প্রফিট এবং কস্ট অফ গুডস সোল্ডের যে কোনোটা যদি না থাকে তাহলে আমরা কি করব, সেলস থেকে অন্যটা বাদ দিলেই আমরা এটা পাবো। সো এখানে সেলস আমার আছে, এই সেলস থেকে আমি গ্রস প্রফিট যাই থাকুক সেটা বাদ দিলেই কিন্তু আমি এটা পাবো। সো এই কাজটাই কিন্তু করা হয়েছে। দেখো এই যে আমার কস্ট অফ গুডস সোল্ড নেই, কস্ট অফ গুডস সোল্ড নেই, কিন্তু আমার সেলস আছে এবং গ্রস প্রফিট আছে। তাহলে সেলস থেকে গ্রস প্রফিট এটা বাদ, সেলস থেকে 1,71,500 থেকে গ্রস প্রফিট 99,600 টাকা কি করা হয়েছে, দেখ সেলস মাইনাস গ্রস প্রফিট সমান কস্ট অফ গুডস সোল্ড 71,900 টাকা, এই কাজটা করা হয়েছে। আবার একইভাবে অপারেটিং এক্সপেন্স নেই। তো অপারেটিং এক্সপেন্স না থাকলে আমরা কি করি, দেখো যে অপারেটিং এক্সপেন্স আমরা কিভাবে বের করি, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম পাই। কিন্তু এখানে আমার গ্রস প্রফিট নাই, মানে অপারেটিং এক্সপেন্স নাই, গ্রস প্রফিট দেওয়া আছে আবার নেট ইনকামে দেওয়া আছে। তো আমরা জানি যে গ্রস প্রফিট হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্ট। গ্রস প্রফিট হচ্ছে এই দুইটা মিলেই অপারেটিং এক্সপেন্স এবং নেট ইনকাম মিলেই গ্রস প্রফিট হয়। তো এইটার যে কোনোটা যদি না থাকে তাহলে আমি গ্রস প্রফিট 28,000 থেকে অপরটা বাদ দিলেই কিন্তু আরেকটা পেয়ে যাব। তাহলে 28,000 থেকে আমি 10,800 বাদ দিলেই কিন্তু আমি এই অপারেটিং এক্সপেন্স পেয়ে যাবো। তার মানে হচ্ছে গ্রস প্রফিট থেকে নেট ইনকাম বাদ দিলেই আমি মাঝেরটা পেয়ে যাব। দেখি কি করেছি আমি। সো অপারেটিং এক্সপেন্স নেই, অপারেটিং এক্সপেন্স নেই, মাঝেরটা নেই। তাহলে আমি গ্রস প্রফিট 99,600 থেকে নেট ইনকাম 60,100 বাদ দিব। এই যে দেখো গ্রস প্রফিট 99,600 থেকে 60,100 বাদ দেওয়া হয়েছে, তাহলে কিন্তু 39,500 টাকা অপারেটিং এক্সপেন্স বের হয়ে গেছে। সো এই হচ্ছে যে একটা সহজ অঙ্ক। এইটা সাধারণত 4 মার্কের, দেখতেই পাচ্ছ যে বি পার্টের জন্য আসে 4 মার্কের জন্য, এবং এরকম কিন্তু অনেক প্রবলেম তোমাদের বইতে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। তো এটা তোমরা আরো অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা দেখলে আরেকটু পরিষ্কার হবে। সো এবারে একই সাথে আমি আরেকটা ইয়েতে যাচ্ছি, আরেকটা প্রবলেমে যাচ্ছি, সেটা হচ্ছে B18 পরেরটাই। সো এখানে দেখো কি বলেছে, ফ্রম দি ফলোইং পার্টিকুলার্স, নিম্নের যে পার্টিকুলার্স মানে ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড তুমি নির্ণয় করো। সো কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে গেলে আমার যে ইনফরমেশন গুলো থাকা দরকার সেই ইনফরমেশন গুলো এখানে আছে কিনা আমরা দেখি। সো দেখো এখানে আছে বিগিনিং ইনভেন্টরি 2,70,000 এবং এন্ডিং ইনভেন্টরি আছে 1,10,000। একই সাথে পার্সেজ আছে, দেখো ক্রয় 5,60,000, পার্সেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স আছে 35,000, অর্থাৎ ক্রয় ফেরত, ক্রয় দেওয়া আছে এবং ক্রয় ফেরতও দেওয়া আছে, ভাতা দেওয়া আছে। ফ্রেট ইন 52,000, ফ্রেট ইন মানে হচ্ছে আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, এটাকে ফ্রেট ইন বলে, এটাকে ট্রান্সপোর্টেশন ইন বলে, এটাকে পার্সেস ট্রান্সপোর্টেশন বলে। তো ফ্রেট ইন ক্রয় করলে, ফ্রেট মানে পরিবহন আর ইন মানে যে পরিবহনের কারণে পণ্যটা আমাদের কোম্পানির দিকে আসে সেটাকে বলে ফ্রেট ইন, অর্থাৎ ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন।
সো এই কস্ট অফ গুডস সোল্ড আমরা বিভিন্ন সময়ে আমরা কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করেছি, আশা করি তোমরা ফর্মুলাটা জানো। তারপরে এখানে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড বের করা ক্যালকুলেশন। কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে প্রথমে আমার দরকার হয় বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। সো এখানে প্রারম্ভিক মজুত পণ্য তোমার দেওয়া আছে 2,70,000 টাকা। বছরের শুরুতে অথবা একটা পিরিয়ডের শুরুতে যে ইনভেন্টরি থাকে, যে মজুত পণ্য থাকে, সেটাকে বলা হয় প্রারম্ভিক মজুত পণ্য বা বিগিনিং ইনভেন্টরি। সো এটা হচ্ছে 2,70,000। এখানে দুইটা কলাম করা হয়েছে টাকার জন্য, একটা হচ্ছে ইনার কলাম আর একটা ফাইনাল কলাম। বিগিনিং ইনভেন্টরির সাথে যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেহেতু কোনো যোগ বিয়োগ নাই, সেহেতু বিগিনিং ইনভেন্টরিটা একবারে ফাইনাল কলামে লেখা হয়েছে। এরপরে বিগিনিং ইনভেন্টরির সাথে আমরা কি করি, পারচেজটা যোগ করি। সেখানে আমার পারচেজ হচ্ছে, দেখো, অর্থাৎ আমি যদি পারচেজ করি তাহলে আমার ইনভেন্টরি পরিমাণ বৃদ্ধি পায়, এই কারণে পারচেজটা যোগ করা হয়। সো পারচেজ হচ্ছে আমার এখানে 5,60,000। এই যে 5,60,000, এটা এখানে তোমার দেখানো হচ্ছে 5,60,000। সো 5,60,000 এখানে তোমার দেখানো আছে 5,60,000। এরপরে এই পার্সেস থেকে যেহেতু পার্সেস রিটার্ন এবং অ্যালাউন্স অর্থাৎ ক্রয় ফেরত এবং ভাতা এটা আছে আমাদের এখানে, সো এটা হচ্ছে আমার ক্রয়কে কমিয়ে দেয়। পার্সেস রিটার্ন এবং অ্যালাউন্স আমার পার্চেসকে কমিয়ে দেয়। আর এই কারণে দেখো যে পার্সেস 5,60,000 থেকে পার্সেস রিটার্ন অ্যালাউন্স 35,000 বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা পাচ্ছি 5,25,000 টাকা। এটা হচ্ছে আমার নেট পারচেস। এই নেট পারচেজের সাথে আমরা কি করি, যে ডাইরেক্ট এক্সপেন্স যেগুলো থাকে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যে খরচগুলো থাকে, সেই খরচগুলো কি করতে হয়, যোগ করতে হয়। সো আমার এখানে একটাই ক্রয় সংক্রান্ত খরচ আছে, সেটা হচ্ছে যে ফ্রেইটিং, আন্তঃপরিবহন। অর্থাৎ আমি পণ্যটা কেনার পরে যে জাহাজে করে, যে বাহনের মাধ্যমে আমি পণ্যটা আমার গোদামে নিয়ে এসেছি, সেটাকে বলা হয় ফ্রেইটিং বা আন্তঃপরিবহন খরচ। সেই এই আন্তঃপরিবহন খরচ কি করতে হয়, যোগ করতে হয়। এই কারণে দেখো 52,000 টাকা আন্তঃপরিবহন ফ্রেইটিং যোগ করা হয়েছে। তাহলে আমার নেট পারচেস ছিল 5,25,000 আর ফ্রেইটিং হচ্ছে কত, 52,000 ডাইরেক্ট এক্সপেন্স। এটা যোগ করলে হচ্ছে আমার 5,77,000 টাকা হয়। এই 5,77,000 টাকা এটা হচ্ছে আমার নেট পারচেস খরচ, ডাইরেক্ট এক্সপেন্স সহ। তাহলে 2,70,000 টাকা বিগিনিং ইনভেন্টরি, আর আমার নেট পারচেজ উইথ ডাইরেক্ট এক্সপেন্স সেটা হচ্ছে 5,77,000। এই দুইটা যোগ করলে 8,47,000 টাকা হয়। সো এইটা হচ্ছে আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল এটার দ্বারা বোঝায় আমার হাতে যে পরিমাণ পণ্য আছে বিক্রয় করার জন্য, সেই বিক্রিত পণ্যের সেই বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় কত। তো আমার হাতে বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় যেটা আছে সেটা হচ্ছে যে 8,47,000 টাকা। অর্থাৎ আমি এখন চাইলে যে পরিমাণ পণ্য বিক্রি করতে পারবো তার ব্যয় কত, সেটাকে বলা হয় হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। এইখান থেকে আমরা কি করি, এন্ডিং ইনভেন্টরি, এই যে 1,10,000 টাকা, অর্থাৎ যেটা আমার বিক্রি হয় না, যেটা পিরিয়ড শেষে বা বছর শেষে অবিক্রিত রয়ে যায়, সেটাকে বলা হয় এন্ডিং ইনভেন্টরি। সো এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য আমার আছে 1,10,000 টাকা, এটা বিক্রি হয়নি। তাহলে আমার বিক্রি হয়েছে কত, 8,47,000 মধ্যে যদি 1,10,000 টাকা বিক্রি না হয়, তাহলে বাকি টাকা বিক্রি হয়েছে। আর সেই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমার 7,37,000 টাকা। সো এইটাই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ আমি এই পিরিয়ডে, এই বছরে যতগুলো পণ্য বিক্রি করেছি, সেই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমার 7,37,000 টাকা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।